প্রথমেই আপনাদের একটা কথা বলি, আপনারা অনেকেই আছেন যারা গল্প শুনছেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। আমাদের পাশে থাকুন এবং আরও ভালো ভালো গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল স্কেয়ার অ্যালার্ট। সেদিন দুপুরে আমি দুই ছেলে নিয়ে ঘরে ঘুমিয়েছিলাম। দেবজ্যোতি তো অফিসে। হঠাৎ কলিং বেলের শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। এইরকম সময় সাধারণত বাড়িতে কেউ আসে না। মনে মনে ভাবলাম, কে এলো এই সময়? কৌতূহল যে বড় বিচিত্র জিনিস। সদর দরজা খুলেই দেখলাম এক শীর্ণকায় মহিলা, সঙ্গে একটি কোলের শিশু, ক্লান্ত অবসন্ন শরীর। একটু জল হবে, আর আমার এই বাচ্চাটার জন্য একটু খাবার হবে। কতদিন সেভাবে কিছু খাইনি। মহিলার কণ্ঠে আকুতি ঝরে পড়ছিল। ওনাকে দেখে বিরক্ত লাগলেও ইশারায় দাঁড়াতে বলে আমি একটু রান্নাঘরে ছুটলাম জলের খোঁজে। জল আর এক গ্লাস দুধ নিয়ে বাইরে আসতেই আমি অবাক হয়ে দেখলাম বাইরে কেউ নেই। কোথায় গেল মহিলাটি? খানিকক্ষণ এদিক ওদিক তাকিয়ে শেষ পর্যন্ত দরজা বন্ধ করে আমি শোবার ঘরের দিকে এগিয়ে গেলাম। কিন্তু শোবার ঘরের পর্দা সরিয়ে যা দেখলাম। আজ আপনাদের জন্য রয়েছে দীপা ব্যানার্জির কলমে খুঁত পিপাসা। শুনতে থাকুন আজকের গল্প। সন্ধেবেলায় হঠাৎ করেই তুমুল বজ্রপাত সহ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে উপরি পাওনা হিসেবে কারেন্ট অফ। অবশ্য সারাদিনের অসহ্য প্যাচপ্যাচে গরমের পর সন্ধ্যার এই ঝড় বৃষ্টি বেশ একটা স্বস্তির পরিবেশ তৈরি করলো। এই পরিবেশ ভূতের গল্পের জন্য একদম উপযুক্ত। সবাই মিলে দাদুর কাছে বায়না ধরলাম, আজ একটা ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনতেই হবে। সবাই বলতে আমি মানে সুলগ্না, শুভময়, সৌরদীপ আর সীমিতা। আমরা চারজন গরমের ছুটিতে দাদুর বাড়িতে এসেছি। এখানে আসা মানেই দাদুর থেকে তার জীবনের সব রোমাঞ্চকর অভিজ্ঞতাগুলো শোনা। এই গল্পের টানেই আমরা বারবার ছুটে আসি উত্তরবঙ্গের এই বাড়িতে। পাহাড় ও চা বাগান দিয়ে ঘেরা এই মনোরম পরিবেশে বারবার ছুটে আসতে মন চায়। কলকাতার কোলাহল থেকে দূরে নির্জনে সন্ধ্যাবেলায় আধো অন্ধকারে বৃষ্টির শব্দ শুনতে শুনতে ভৌতিক কাহিনী শোনার আমেজটাই আলাদা। আমি ছুটে গিয়ে বেশ আদা কাঁচা লঙ্কা দিয়ে চিড়ে ভাজা ও কড়া করে দুধ চা বানিয়ে আনলাম। গল্প শুনতে শুনতে টুকটাক খাওয়া না থাকলে কি চলে? আমাদের দাদু শ্রী অমরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছোট থেকেই ভীষণ ব্যতিক্রমী মানুষ। ওনার জীবনে প্রচুর ভয়ঙ্কর সব অভিজ্ঞতা আছে। দাদুর মধ্যে ভগবান প্রদত্ত এক অলৌকিক ক্ষমতা আছে। বহুবার তিনি পড়াপাড়ের বাসিন্দাদের থেকে মানুষজনকে রক্ষা করেছেন। তার কয়েকটা অভিজ্ঞতা আমরা আগেও শুনেছি। আমাদের আবদারে দাদু সেদিন নিজের জীবনের সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতার কথা বলতে শুরু করেন। গলাটা পরিষ্কার করে দাদু বলতে লাগলেন, বুঝলি, একবার এক বড় ভয়ঙ্কর ঘটনার সঙ্গে আমি জড়িয়ে পড়েছিলাম। এখনো ভাবতে গেলেই বেশ অবাক লাগে। শোন, তখন ওই 90-এর দশকের শুরুর দিক। শহরাঞ্চলে সবে সবে মানুষের বাড়িতে ওই ফ্রিজ, টিভি, ল্যান্ডফোন এইসব আধুনিক বিলাসদ্রব্য ঢুকতে শুরু করেছে। কিন্তু মানুষ তখনও এইসবে পুরোপুরি মজে যায়নি। হ্যাঁ, তখনও সন্ধ্যায় পাড়ার মোড়ে মোড়ে আড্ডা হয়। মানুষ মানুষের বাড়ি গিয়ে জমিয়ে গল্পের আসর বসায়।
মোটের ওপর মানুষের সঙ্গে মানুষের হৃদ্যতার সম্পর্ক তখনও বেশ গভীর ছিল। সেই সময় আমার বয়স ওই 50 মতো। দীর্ঘকাল কলকাতার বাইরে এই উত্তরবঙ্গের চা বাগানে চাকরি সূত্রে বসবাস করছি। ওই মাঝে মধ্যে কলকাতার খবর পেতাম। মোবাইল ফোন তখন আমাদের কাছে অলীক কল্পনা। ছিল কিছু বিত্তবানের হাতে, তবে আমাদের মতো ছাপোষা মানুষদের কাছে তখন ল্যান্ড ফোনটাই বিশাল পাওনা। তাও আমার কাছে তখনও পর্যন্ত ছিল না। সেই সময় আমার যোগাযোগ মাধ্যম বলতে ছিল চিঠিপত্রের আদান প্রদান। কলকাতা থেকে দূরে থাকলেও খবরের কাগজে কলকাতার খবর পেয়েই যেতাম। বহু বছর কলকাতা ছাড়ার ফলে কলকাতার প্রতি আর খুব বেশি টান ছিল না। তাছাড়া দীর্ঘদিন পাহাড় জঙ্গলে বসবাস করতে করতে শহরের ওই যান্ত্রিকতার কথা ভাবলেও ভয় লাগত। যথাসম্ভব কলকাতা আসাকে আমি এড়িয়েই যেতাম। তখনই একদিন খবরে এমন কিছু দেখলাম যাতে আমার মতো একজন ডাকাবুকো মানুষও রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে গেল। এমন নৃশংস ঘটনা আমার জীবনে এর আগে কখনো শুনিনি। সেদিন সন্ধ্যায় বারান্দায় বসে আছি। একজন এসে খবর দিল চা বাগানের অফিসে আমার জন্য কলকাতা থেকে ফোন এসেছে। সাধারণত কলকাতা থেকে কোনো খবর এলে চিঠির মাধ্যমেই আসে, ফোন তো খুব একটা আসে না। একমাত্র মারাত্মক কোনো বিপদের খবর হলেই ফোন করার প্রয়োজন হয়। রীতিমতো ছুটতে ছুটতে গিয়ে ফোনটা ধরলাম। ভয়ে ভয়ে হ্যালো বলতেই ওপারে এক আধা পরিচিত গলা। কাকাবাবু, আমাদের বাঁচান, আমাদের সর্বনাশ হয়ে যাবে। আপনি দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় আসুন। প্রথমে বুঝতে না পারলেও খানিক পরেই বুঝে গেলাম গলাটা কার। আমার বাল্য বন্ধু নিরঞ্জনের ছেলে প্রশান্ত। ফোনের কথায় যা বুঝলাম তাতে কলকাতায় রীতিমতো ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর কিছু একটা বিহিত না করলে তো রীতিমতো সর্বনাশ। ইতিমধ্যেই পর পর দুটো বাড়িতে অঘটন ঘটে গেছে। দ্বিতীয় ঘটনাটা ঘটেছে স্বয়ং প্রশান্তর বাড়িতেই। আমি আর দেরি না করে পরদিনই কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা বেশ একটা রোমহর্ষক কাহিনীর আশায় নড়ে চড়ে বসলাম। দাদুর জীবনের বেশিরভাগ ঘটনাই অবশ্য বেশ রোমাঞ্চকর। এদিকে বাইরে বৃষ্টির বেগ বেশ বেড়েছে, ঘন ঘন মেঘ ডাকছে। আজ রাতে আর কারেন্ট আসার কোনো সম্ভাবনা নেই মনে হচ্ছে। আমরা দাদুর দিকে কিছুটা এগিয়ে গিয়ে বেশ জড়সড় হয়ে বসলাম। দাদু কিছু সময় বিরতির পর আবার শুরু করলেন। কলকাতায় পৌঁছে বুঝলাম আসল ঘটনা খবরের কাগজে পড়া ঘটনার থেকেও আরো বেশি ভয়ঙ্কর। দ্বিতীয় ঘটনাটা ঘটেছিল প্রশান্ত ও নিতার সঙ্গে। প্রশান্তর বাবা আর আমি কলেজে সহপাঠী ছিলাম, সেই সূত্রেই ওদের সঙ্গে পরিচিত ছিল। কাজে নামার আগে পুরো ঘটনা সম্পর্কে একটা সম্যক ধারণা লাভ করার উদ্দেশ্যে প্রশান্ত ও নিতার সঙ্গে দমদমে প্রথমে ভিকটিমের বাড়িতে গেলাম, কারণ ঘটনার সূত্রপাত ঘটেছিল এই বাড়িতেই। বাড়িটা বেশ জনবহুল এলাকায়। বাড়ির সদস্য বলতে ছিল 4 জন, মাধুরী, দেবজিৎ ও তাদের 2 সন্তান।
বেশ সুখী পরিবার ছিল তাদের। হঠাৎ করেই সেই সুখে যেন গ্রহণ লেগে গেল। প্রশান্ত ও দেবজ্যোতি দুজনেই এক অফিসে চাকরি করে। সেই সূত্রে ওদের মধ্যে আগে থেকেই বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ওদের বাড়ি পৌঁছেই মনটা ভীষণ খারাপ হয়ে গেল। বাড়িতে সদ্য একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে যাওয়ায় সবাই ভীষণ মুহ্যমান হয়ে পড়েছিল। তবুও আমার কাজের স্বার্থে তো পুরো ঘটনাটা জানতেই হবে। আমরা বসার ঘরে সোফায় বসে কথাবার্তা শুরু করলাম। যদিও বেশ বুঝতে পারছিলাম ওদের ঠিকভাবে কথা বলার মতো ক্ষমতা নেই, তবুও বুকে পাথর চেপে মাধুরী সেই দিনের ভয়ঙ্কর সেই ঘটনার কথা বলতে শুরু করলো। সেদিন দুপুরে আমি 2 ছেলে নিয়ে ঘরে ঘুমিয়েছিলাম। দেবজ্যোতি তো অফিসে। হঠাৎ কলিং বেলের শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। এইরকম সময় সাধারণত বাড়িতে কেউ আসে না। মনে মনে ভাবলাম, কে এলো এই সময়? কৌতূহল যে বড় বিচিত্র জিনিস। সদর দরজা খুলেই দেখলাম এক শীর্ণকায় মহিলা, সঙ্গে একটি কোলের শিশু, ক্লান্ত অবসন্ন শরীর। একটু জল হবে? আর আমার এই বাচ্চাটার জন্য একটু খাবার হবে? কতদিন সেভাবে কিছু খাইনি। মহিলার কণ্ঠে আকুতি ঝরে পড়ছিল। ওনাকে দেখে বিরক্ত লাগলেও ইশারায় দাঁড়াতে বলে আমি একটু রান্নাঘরে ছুটলাম জলের খোঁজে। জল আর 1 গ্লাস দুধ নিয়ে বাইরে আসতেই আমি অবাক হয়ে দেখলাম বাইরে কেউ নেই। কোথায় গেল মহিলাটি? খানিকক্ষণ এদিক ওদিক তাকিয়ে শেষ পর্যন্ত দরজা বন্ধ করে আমি শোবার ঘরের দিকে এগিয়ে গেলাম। কিন্তু শোবার ঘরের পর্দা সরিয়ে যা দেখলাম। মাধুরী বলতে বলতে কেঁপে কেঁপে উঠছিল। চোখের জল বাঁধ মানছিল না। একটু থেমে নিজেকে সামলে নিয়ে বলল, আমার 2 ছেলেই মেঝেতে রক্তে মাখামাখি হয়ে পড়েছিল। তাদের দুজনেরই ঘাড়ের ওপর থেকে মাথাটা যেন কেউ নিপুণ হাতে পলকে কেটে নিয়েছে। ফিনকি দিয়ে বেরিয়ে আসা রক্তের স্রোতে সারাটা ঘর ভেসে যাচ্ছে। মস্তকবিহীন দেহ দুটো থেকে থেকে কেমন কেঁপে কেঁপে উঠছে যেন। এই দৃশ্য বেশিক্ষণ সহ্য করতে পারা কারোর পক্ষে সম্ভব নয়, বিশেষ করে সেটা যদি নিজের সন্তানের সঙ্গে হয়। আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। রক্তস্নাত দুটো দেহকে ধরে বারংবার আমি চিৎকার করে উঠছিলাম। আমার আর্তনাদি খুব তাড়াতাড়ি বাড়ির সামনে লোক জমতে শুরু করেছিল, কিন্তু ততক্ষণে আমি ওদের জড়িয়েই ওই রক্তের মধ্যে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিলাম। মাধুরী এতটা বলে কাঁদতে কাঁদতে ভিতরের ঘরে ছুটে চলে গেল। আর বাকিটা ওই দেবজ্যোতির মুখে শোনা গেল। একজন প্রতিবেশীর থেকে ফোনে যখন বাড়ির খবর পেয়ে ছুটতে ছুটতে বাড়িতে ফিরে এলাম, তখন দেখি সদর দরজার ফাঁক দিয়ে তখনও বয়ে চলেছে রক্তস্রোত। রাস্তাতেও ফোঁটা ফোঁটা রক্ত চুইয়ে পড়েছে। ফোঁটাগুলো গলি ছাড়িয়ে বড় রাস্তার দিকে অগ্রসর হচ্ছে। এদিকে বাড়ির সদর দরজা কিন্তু ভেতর থেকে বন্ধ। দৃশ্য দেখে তৎক্ষণাৎ আমরা পুলিশে খবর দিলাম। পুলিশ এসে সদর দরজা ভেঙে ফেলল। রক্তের ধারা অনুসরণ করে শোয়ার ঘরে গিয়ে উপস্থিত হয়ে ঘরের দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেলাম প্রত্যেকেই। আমার নিজের 2 সন্তানের মৃতদেহ আঁকড়ে ধরে মাধুরী অজ্ঞান হয়ে পড়ে আছে মেঝেতে। কিন্তু ভাবতেও পারছিলাম না
যেমন নারকীয় ঘটনা কে ঘটালো। দুটি শিশুর দেহই মস্তকহীন, আর সবচেয়ে বড় কথা, মাথাগুলো গেল কোথায়? কেনই বা কেউ ওভাবে মাথা কেটে আমার সন্তানদের মেরে ফেলল? রক্তের ফোঁটা দেখে মনে হলো হত্যাকারী ছিন্ন মাথা দুটো তার সঙ্গেই নিয়ে গিয়েছে। কিন্তু এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কেউই কোনো তথ্য দিতে পারল না। অভিযোগের তীর এসে পড়ল মাধুরীর উপরে। কিন্তু একজন মা কেন তার দুই সন্তানকে এভাবে নৃশংসভাবে খুন করবে বলতে পারেন? অনেক চেষ্টা চরিত্র করে মাধুরীকে জামিন করিয়ে বাড়িতে এনেছি। এখন একমাত্র আপনিই পারেন এর পেছনে প্রকৃত সত্যকে সবার সামনে উন্মোচন করতে। পুরো ঘটনাটা শোনার পর খানিকক্ষণ রীতিমতো স্তব্ধ হয়ে গেলাম। এখনো পর্যন্ত আমি কিছুই বুঝে উঠতে পারিনি। চোখ বন্ধ করে প্রাণপণে নিজের অন্তর্দৃষ্টিকে জাগ্রত করার চেষ্টা করতে লাগলাম। কয়েক মুহূর্ত পরেই চোখের সামনে ভেসে উঠল এক অত্যাশ্চর্য ঘটনা। সবার অলক্ষ্যে রাস্তা দিয়ে আপন মনে হেঁটে চলেছে সেই শীর্ণকায় মহিলাটি। কোলে তার সেই শিশু। মহিলাটির হাতের ঝোলায় স্পষ্ট দেখতে পাচ্ছি রক্তমাখা মাথা দুটো। কাটা মাথা দুটো থেকে তখনও টপ টপ করে রক্ত ঝরছে তপ্ত রাস্তায়। মুহূর্তে বাষ্প হয়ে উবে যাচ্ছে বাতাসে। কেমন একটা ছ্যাঁক ছ্যাঁক করে আওয়াজ হচ্ছে যেন। আর যতবারই আওয়াজটা হচ্ছে ততবার মহিলাটি হেসে উঠছে, কেমন যেন অপ্রকৃতিস্থের মতো, যেন কতই না আনন্দ পেয়েছে। কোলের শিশুটির মুখেও এক অপার্থিব হাসি। একটু ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাবে, দেখতে শিশুর মতো হলেও আদতে তার মধ্যে শিশু সুলভ কোনো বৈশিষ্ট্যই নেই। ছোট্ট মুখখানা চরম ক্রূরতায় ভরা। গলি থেকে বের হয়ে মহিলাটি শিশু সহ হাওয়ায় যেন মিলিয়ে গেল। চোখের সামনে যেভাবে দৃশ্যটা এসেছিল ঠিক সেভাবেই মিলিয়ে গেল। প্রশান্ত ও নিতাকে নিয়ে বেরিয়ে এলাম বাড়িটা থেকে। মনের মধ্যে এখন হাজার সম্ভাবনা কিলবিল করছে। সেদিন রাতে নিতার মুখে শুনলাম তার বাড়িতে ঘটা দ্বিতীয় ঘটনাটা। এই ঘটনার দিন তিনেক পর এক তপ্ত দুপুর বেলায় আবার সেই আতঙ্ক ফিরে এলো। আমি সবে আমার 4 বছরের বিচ্ছুটাকে ঘুম পাড়িয়ে টিভি খুলে বসেছি। দরজার কড়ার খটখট আওয়াজে বেশ বিরক্ত হলাম। এই ভরা দুপুরবেলা কি এলো জ্বালাতে? বাড়িতে সেই মুহূর্তে ছেলেকে নিয়ে আমি একাই ছিলাম। দেবজ্যোতি অফিসে। দরজার আইহোল দিয়ে তাকিয়ে বাইরের তপ্ত দুপুরে এক শীর্ণ কায়া রমণীকে বাচ্চা কোলে অবসন্ন অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখলাম। বুকের ভেতর কেমন করে উঠল ওদের দেখে। দয়া পরবশ হয়ে 7-5 কিছু না ভেবেই খুলে দিলাম দরজা। খবরের কাগজে পড়া সেই ভয়াল ভয়ঙ্কর খবরটার কথা সেই মুহূর্তে মাথাতেই ছিল না আমার। দরজা খুলতেই মহিলাটি বলল, একটু জল দেবে মা? আমার বাচ্চাটাকে একটু খাবার দাও না গো। আমি মহিলাটির বিপন্ন অবস্থা দেখে তাদের সোফায় বসিয়ে জল আনতে ছুটলাম ভিতরে। গ্লাসে জল ভরার সময় আচমকা আমার ছেলের কান্না শুনে চমকে শোয়ার ঘরের দিকে যেতেই দেখলাম মহিলার কোলে থাকা শিশুটি মেঝের ওপর দিয়ে কেমন টলমলো পায়ে এগিয়ে চলেছে আমার বিছানার দিকে। বিছানায় তখন আমার ছেলে জেগে বসে একটাটা কেঁদে চলেছে। কিন্তু ও কি? ওইটুকু একটা বাচ্চার হাতে ঝকঝকে ধারালো কাটারি।
যেটা নিয়ে সে এগোচ্ছে আমার প্রাণের চেয়েও প্রিয় সন্তানের দিকে। আর মহিলাটি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে, তার মুখে এক উন্মত্ত হাসি। সে একটানা বাচ্চাটাকে উৎসাহ দিয়ে চলেছে। আমার মুখ থেকে তীক্ষ্ণ চিৎকার বেরিয়ে এলো। আমার গলার আওয়াজ পেয়ে দুজনেই একসাথে পেছন ঘুরল। আমি চরম বিস্ময়ে দেখলাম ওটা কি আদৌ শিশু। আমার বুকের ভিতরটা না কেমন শিরশির করে উঠল। বছর খানিকের বাচ্চার মুখে এমন কুড়ো হাসি থাকে? আমার চিৎকারে খানিক থমকে গিয়েও সে পুনরায় এগিয়ে যেতে লাগলো আমার বাচ্চার দিকে। এবার আমাকে রীতিমতো অবাক করে দিয়ে পুরো বড়দের মতোই ফ্যাস ফ্যাসে গলায় অদ্ভুত এক সুরে দুজনে গেয়ে উঠল। হাড্ডিখানা আসে কেবল, মাংসের দেখা নাই। কান্নে শুধু তুরে পাইয়া খুশি তো হমু মুই। বড্ড ক্ষুধা লাগছে মোর, গাইতে নাই সার। খাইতে দিবি কিনা ক? রক্ত, মাংস, হাড়। তারপর কেমন অদ্ভুত ভাবে হাসতে লাগলো। আমার পুরো শরীরটা কেমন অবশ হয়ে এলো। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যেতে লাগলো পুরো সত্তা। কিন্তু তবুও প্রাণপণে নিজের মাথাকে সক্রিয় রেখে এক দৌড়ে ছেলেকে কোলে তুলে বাড়ির বাইরে বেরিয়ে এলাম। আমি বেরিয়ে এসেই উপলব্ধি করলাম আমার আচ্ছন্ন ভাব সম্পূর্ণ কেটে গেছে। নিজের শোবার ঘরে যে অভিজ্ঞতা আমার হলো, এখনো যেন বিশ্বাস হচ্ছে না। ওই মহিলা, ওই শিশু, ওরা কারা? কি উদ্দেশ্য ওদের? বড় কথা হলো তারা এখনো কি তার শোবার ঘরের ভিতরেই আছে? দুপুরের কাঠ ফাটা রোদের মধ্যে তখন আমার মাথা ঘুরছিল। কোনো মতে টলতে টলতে পাশের বাড়ির দরজার কলিং বেল বাজিয়ে ধপ করে বসে পড়লাম মাটিতে। আমার মুখে সবকিছু শোনার পর পাড়া শুদ্ধ লোকজন আমাদের ঘরে এসে উপস্থিত হলো, কিন্তু সেখানে কোনো মহিলা বা বাচ্চার কোনো হদিশ পাওয়া গেল না। বুঝলি, নিতার মুখে এই পর্যন্ত শোনার পর ভয়ে আতঙ্কে আমারও বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। বুঝতে পারলাম এর পেছনে কোনো অত্যন্ত শক্তিশালী কোনো অপশক্তির হাত আছে। এদিকে পর পর এমন দুটো ঘটনা ঘটে যাওয়ার পর সকলের মধ্যেই ভয়ের অনুভূতি দেখা দিল। দুটো বাচ্চাকে যেমন নৃশংসভাবে খুন করা হয়েছে, তাতে কোনো সুস্থ মস্তিষ্কের কারো কাজ নয়, সেই বিষয়ে সবাই একমত ছিল। দুটো ঘটনায় শোকের চেয়েও আতঙ্ক ছড়ালো বেশি। মানুষজন যারা ওই দৃশ্য দেখেছিল তারা তো বটেই, অবশ্য যারা দেখেনি তারাও এই অজানা আতঙ্কে কাঁপতে লাগলো। পুলিশও হাজার চেষ্টা করে এর কোনো কিনারা করতে পারল না। নিতার বয়ান অনুযায়ী শহরের সেই মা ও শিশুর খোঁজ চলতে লাগলো, কিন্তু কোনো সূত্র পাওয়া গেল না। রাস্তায় এমন কত শত মা তার সন্তানকে বুকে আগলে অসহায়ভাবে পড়ে রয়েছে, তাদের মধ্যে সন্দেহজনক কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেও লাভ হলো না সেই রকম। খবরের কাগজ, টিভি, সংবাদ সব জায়গাতেই খালি এই খবর। মানুষজন বাচ্চাকে বাড়িতে রেখে অফিস যেতেও সাহস পাচ্ছিল না। পর পর দুটো ঘটনা পুরো কলকাতার বুকে চরম আতঙ্কের বাতাবরণ তৈরি করে দিয়েছিল। পাড়ায় পাড়ায় আলোচনা সভা বসা শুরু হলো। সবার একটাই কথা, এ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কত দূর দূরান্ত থেকে কত সাধক, কত তান্ত্রিক এলেন, তারা অনেক ধরনের ক্রিয়াকর্ম করলেন, কিন্তু সেই আতঙ্ক থেকে মানুষকে মুক্তি দিতে পারলেন না।
একজন সাধকের পরামর্শ অনুযায়ী সবাই নিজের নিজের দরজায় ওম লেখা শুরু করলো। তবে তাতে মানুষের মন থেকে আতঙ্ক দূর হলো না। শহরবাসী একদম বন্ধ করা পরিস্থিতির মধ্যে দিন রাত কোনো অঘটনের আশঙ্কায় দিন গুজরান করতে লাগলো। এত অবধি শুনে আমাদের মধ্যেও সেই আতঙ্ক সংক্রমিত হয়ে গেল। বর্ষণ মুখর সেই সন্ধ্যায় যেন সেই সব তপ্ত দুপুরের ত্রাস ফিরে এলো। এরপর কিভাবে সেই বিপদ কাটলো? আমার প্রশ্নটা শুনে দাদু একটু গম্ভীর হয়ে গেলেন। অতৃপ্তি থেকে যে কত বড় জিঘাংসা জন্ম নিতে পারে সেবার আমি ভীষণভাবে উপলব্ধি করতে পেরেছিলাম। তোরা তো জানিসই আমি সেই অর্থে তান্ত্রিক বা সাধক নই। আমার কিছু ঈশ্বর প্রদত্ত ক্ষমতা দ্বারা আমি মানুষের উপকার করার চেষ্টা করি। তাই অনেক ক্ষেত্রে আমি নিজেও বুঝতে পারি না কোন ক্ষমতার বিরুদ্ধে কিভাবে লড়াই করব। নীতা ও প্রশান্তর সন্তান সেদিন কোনো ক্রমে রক্ষা পেয়েছিল, কিন্তু তারপর থেকে মাঝরাতে তারা তাদের শোয়ার ঘরের বাইরে কারুর উপস্থিতি টের পাচ্ছিল। কিন্তু এক রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার পর তারা বাধ্য হয়েই আমাকে ফোন করেছিল। সেই ঘটনার পরদিন রাতে যখন তারা গভীর ঘুমে আচ্ছন্ন, হঠাৎ তাদের শোয়ার ঘরের দরজার কড়া নড়ে উঠল। বাইরে কেউ ফিস ফিস করে বলে উঠল, একটু জল দিবি, একটু জল, শুধুই জল দিলেই হবে, বড় তেষ্টা পেয়েছে রে। নীতা বাচ্চাকে প্রাণপণে বুকের সঙ্গে চেপে ধরল। প্রশান্ত আতঙ্কে থরথর করে কেঁপে উঠল। বাইরে তখন এক ফ্যাস ফ্যাসে স্বরে কেউ গেয়ে চলেছে, বড্ড ক্ষুধা লাগছি মোর, গাইতে নেই সার, খাইতে দিবি কিনা ক, রক্ত মাংস হার। সঙ্গে অপ্রকৃতিস্থের মতো খিলখিল করে হাসি। এমন অপার্থিব হাসি কোনো মানুষ হাসতে পারে না। কোনো ক্রমে জড়সড় হয়ে তারা রাতটুকু কাটিয়ে দিল। পরদিন সকালেই প্রশান্ত আমাকে ফোন করেছিল। চাকরি পেয়ে উত্তরবঙ্গে পৌঁছেই আমি ওদের ফোন নাম্বার জানিয়ে দিয়েছিলাম। বছরে এক আধবার কথাও হতো, তবে সেদিন যখন প্রশান্ত আমাকে ফোন করে যত শীঘ্র সম্ভব কলকাতায় আসতে বলল, তখনও আমি জানতাম না কোন বিভীষিকার সঙ্গে লড়াই করতে চলেছি। ওদের মুখে অল্প স্বল্প বিবরণ শুনেই সিদ্ধান্ত নিই কলকাতা আসার, কিন্তু তখনও জানতাম না এই ঘটনার শিকড় কত দূর পর্যন্ত বিস্তৃত। যাই হোক, বহুদিন পর কলকাতায় ফিরে বেশ ভালোই লাগছিল। প্রশান্তরা আপ্যায়নে কোনো ত্রুটি করেনি, তবে ওদের মুখ দেখেই বুঝেছিলাম ওরা তখনও পর্যন্ত সেই বিভীষিকা থেকে বেরোতে পারেনি। ঢোকার সময় দেখেছিলাম ওদের সদর দরজায় তেল সিঁদুর দিয়ে বড় করে ওম লেখা। রাস্তায় আসার পথেও সব কটা বাড়ির সামনে এমন লেখা দেখেছি। লেখাটার দিকে তাকিয়ে আমার নিজের বুকটাও কেমন ছমছম করে উঠেছিল। এরপর ওদের থেকে বিস্তারিত সবকিছু শুনলাম। নীতার মুখে কবিতাটা পুরো শুনে ভাষাটা ঠিকঠাক ধরতে পারছিলাম না কিছুতেই। কোনো এক অজানা ভাষায় সেটা ছিল, সেই ভাষা কখনো নীতা শোনেনি।
শুনতে খানিকটা বাংলার মতো হলেও সেই ভাষা পুরোপুরি বাংলাও নয়। রাতে বিছানায় শুয়ে শুয়ে ঘটনাটা মনে মনে ভাবছিলাম, কিন্তু কিছুতেই কোনো হিসেব মেলাতে পারছিলাম না। তাই কিভাবে এই অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে নামবো সেটাও বুঝতে পারছিলাম না। তবে কিছু তো একটা করতেই হবে। সকালে জলখাবারের টেবিলে এলাহি আয়োজন দেখে বেশ খারাপই লাগলো। এমন একটা পরিস্থিতিতে খাওয়া দাওয়া নিয়েও খুব একটা আগ্রহ পাচ্ছিলাম না। নিতা আমাকে খাবার পরিবেশন করতে করতে বলল, আপনি এই বিপদ থেকে আমাদের রক্ষা করুন কাকাবাবু, যেভাবেই হোক। আমার আপনার উপর সম্পূর্ণ ভরসা আছে। একবার ছেলেটা বেঁচে গেল, কিন্তু প্রতি রাতে আসছে আমাদের সন্তানকে আমাদের থেকে কেড়ে নেওয়ার জন্য। আমরা ওকে কিভাবে রক্ষা করবো কাকাবাবু? কি করে রক্ষা করবো? আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন। নিতা রীতিমতো কেঁদে উঠল। আমিও ভীষণভাবে চাইছিলাম এই বিপদে ওদের এই বিষয়ে সাহায্য করতে। ওদের মুখের দিকে তাকানো যাচ্ছিল না। জীবনে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি, কিন্তু এমন কিছু এর আগে কখনো দেখিনি। এইভাবে মানুষের বাড়িতে গিয়ে শুধুমাত্র বাচ্চাদেরকে হত্যা করা, এমন নৃশংসতা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তার শুধু বাচ্চাদের ওপরে এত আক্রোশ কেন? তবে আমি নিশ্চিত এ কোনো শক্তিশালী অপশক্তির কাজ। এইসব প্রশ্ন ক্রমাগত মাথায় ঘুরলেও এর কোনো সঠিক ব্যাখ্যা পাচ্ছিলাম না কিছুতেই। জীবনে প্রথম নিজেকে অসহায় বলে মনে হচ্ছিল। বুঝতেও পারছিলাম না যে কোথা থেকে শুরু করব। ও নিজের শিকারকে যে কোনোভাবেই ছেড়ে দেবে না, শুধু এটুকুই বুঝতে পারছিলাম। আমার দৃঢ় বিশ্বাস ছিল ওরা আবার ফিরে আসবেই, অত সহজে ছেড়ে দেবে না। আমার অতীন্দ্রিয় ক্ষমতা আমাকে আভাস দিচ্ছিল খুব শিগগিরই প্রশান্তর বাড়িতেই আবার কিছু একটা ঘটবে। ওর বাড়িতে ঢোকার পর থেকেই আমার একটা দম বন্ধ করা অনুভূতি হচ্ছিল। বাতাসে কেমন যেন একটা অদ্ভুত গন্ধ। আমি জানি এই গন্ধটা আমি ছাড়া আর কেউই পাচ্ছিল না। কেমন যেন একটা আষ্টে গন্ধ, কিন্তু এ গন্ধ ঠিক মাছের নয়। খাওয়া হয়ে গিয়েছিল, তাই হাত মুখ ধুয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে জীর্ণ শীর্ণ যত শিশুকোলে মহিলা চোখে পড়েছিল দাঁড়িয়ে পড়েছিলাম সঙ্গে সঙ্গে, কিন্তু আমার অন্তর থেকে কোনো ধরনের কোনো ইঙ্গিত পাচ্ছিলাম না। গোটা দিন মোটামুটি শহর চষে ফেলে সন্ধ্যার দিকে প্রশান্তদের বাড়িতে ফিরে এলাম। আগামীকাল থেকে শুরু করব লড়াই। প্রশান্ত আর নিতাদের শোবার ঘরকে মন্ত্র পড়ে বন্ধন করে দিয়েছিলাম। রাতের মতো ওরা নিরাপদ, যদি না রাতে ঘরের বাইরে বের হয়। তবে ওরা ভীষণভাবে আতঙ্কগ্রস্ত হয়েছিল। কারো ডাকেই বাইরে বেরোনোর প্রশ্নই ছিল না, তবুও কোনো ধরনের কোনো ঝুঁকি নিলাম না। বলা যায় না কখন সে অপশক্তি কোনো ছলনার আশ্রয় নেয়। আমার ষষ্ঠ ইন্দ্রিয় কিছু একটা বিপদের ঘ্রাণ পাচ্ছিল বারে বারে। মনে হচ্ছিল সে এখানেই কোথাও রয়ে গেছে, শুধু সুযোগ খুঁজছে।
জানি না আমি আটকাতে পারবো কিনা। সারা দিনের ক্লান্তিতে দু চোখ জোড়ে ঘুম নেমে এলো। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎ করেই কেমন যেন একটা অস্বস্তিতে আমার ঘুমটা ভেঙে গেল। আমার ঘরের সামনে দিয়ে কেউ একজন হেঁটে চলেছে, কেমন যেন ঘষ্টে ঘষ্টে, পা টেনে টেনে। প্রশান্ত আর নিতাকে বারবার বারণ করেছি রাতে যেন বাইরে না বের হয়। আমার কথা অগ্রাহ্য করে ওরা কিভাবে বের হবে? আমার মন বলছে এই মুহূর্তে বাইরে যে রয়েছে সে কোনোভাবেই মনুষ্য দেহধারী নয়, সে কোনো এক অতৃপ্ত দেশের বাসিন্দা। এই মুহূর্তে দরজার বাইরে বেরোনো উচিত হবে কি না বুঝতে পারছিলাম না। কয়েক সেকেন্ড পর পায়ের আওয়াজটা বাতাসে মিলিয়ে যেতেই সাহসে ভর করে বিছানা থেকে নেমে দরজাটা খুলে দিলাম। তারপর টানা বারান্দা দিয়ে ধীর পদক্ষেপে চলতে শুরু করলাম প্রশান্তদের শোবার ঘরের দিকে। আমার দৃঢ় বিশ্বাস পায়ের শব্দটা সেই দিকেই গেছে। প্রশান্তদের ঘরের কাছাকাছি আসতেই দেখলাম একটি শিশু পা ঘষে ঘষে এগিয়ে চলেছে দরজার দিকে, আর তার পিছন পিছন সেই শীর্ণকায় মহিলাটি। আমি সম্পূর্ণ নিঃশব্দে ওদের পিছন থেকে অনুসরণ করতে লাগলাম। মহিলাটি ঘরের দরজায় টোকা দিতেই বাচ্চাটা খিলখিল করে হেসে উঠল। আমার বুকটা কেমন যেন ধক করে উঠল সেই হাসি শুনে। এরা কারা? আমি মুহূর্তেই সজাগ হয়ে উঠলাম। যেভাবেই হোক এদের উদ্দেশ্য আমাকে জানতেই হবে। কে তোমরা? কি চাও? আমার মরিয়া কণ্ঠস্বরে মহিলাটি পিছন ফিরে তাকালো। মহিলাটির চোখে জিঘাংসা। বাচ্চাটি তখনও দরজার সামনে দাঁড়িয়ে খিলখিল করে হেসে চলেছে। আমি সাহসে ভর করে এগিয়ে গেলাম ওদের দিকে। নিজেকে নিয়ে আমার তেমন ভয় নেই। আগে বহু অভিজ্ঞতায় এটুকু বুঝতে পেরেছি যে ওরা আমার কোনো ক্ষতি করতে পারে না। আমার মধ্যে সেই ক্ষমতা আছে। মহিলাটি আমার দিকে ধীর পদক্ষেপে এগিয়ে এলো। তারপর এক অপার্থিব স্বরে বলে উঠল, খিদের জ্বালা কাকে বলে জানিস? কতটা খিদে পেলে মনে হয় সামনে যা পাই তাই খাই। সর্বগ্রাসী খিদে। ছেলেটা আমার চোখের সামনে খেতে না পেয়ে চলে গেল। কেউ একটু দয়া করলো না। এখন যে ওর খিদে সহজে মিটবে না, ওকে খেতে দিতেই হবে, দিতেই হবে। সেদিন ওরা আমার ছেলেটাকে ওভাবে অসহায় অবস্থায় দেখেও কিচ্ছু করেনি। কত কাতরভাবে অনুরোধ করলাম, ওরা আমার ছেলেটাকে একটু দয়া করলো না। তুই এসেছিস আমাদের এখান থেকে তাড়াতে? পারবি না, পারবি না, তোর পক্ষে সম্ভব নয়। আমরা তোকে আমাদের কাজে কিছুতেই বাধা সৃষ্টি করতে দেব না। এবার মা ও বাচ্চাটা আমার দিকে ফিরে দুলে দুলে গাইতে লাগলো, বড্ড ক্ষুধা লাগছে মোর, গাইতে নাই সার, খাইতে দিবি কিনা ক, রক্ত মাংস হাড়। দুজনেই ধীরে ধীরে পা ঘষতে ঘষতে এগিয়ে আসতে লাগলো আমার দিকে।
আমি ভিতর থেকে কেঁপে উঠলাম রীতিমতো। আতঙ্কে চোখ দুটো বন্ধ করে ফেললাম। হঠাৎ মাথার ঠিক মাঝখানে তীব্র একটা যন্ত্রণা অনুভব করতে লাগলাম। মনে হচ্ছিল গোটা মাথাটা যে কোনো মুহূর্তে ছিঁড়ে পড়ে যাবে। বুঝলাম আমার অভ্যন্তরীণ শক্তি প্রবল এক লড়াইয়ে নেমেছে ওই অপশক্তির বিরুদ্ধে। তবে বিপক্ষ এতটাই প্রবল যে আমার শক্তি দিয়ে কিছুতেই প্রতিহত করতে পারছিলাম না। এক মনে আমার ইষ্টগুরুকে স্মরণ করছিলাম। আমার প্রবল বিশ্বাস ছিল কোনো অপশক্তি আমার কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু সেই বিশ্বাস আমার বালির বাঁধের মতোই ভেঙে পড়েছিল। নিতার করুণ মুখটা খালি চোখেও ভেসে উঠছিল বারবার। ওর ছোট্ট মিষ্টি বাচ্চাটাকে শেষ পর্যন্ত কি বাঁচাতে পারবো না? তাছাড়া এর পরেও আরো কত মায়ের কোল খালি করবে এরা, ভগবান জানে। এদের আসল উদ্দেশ্যটাও জানা হলো না এখনো। কেন এরা মা ছেলে মিলে এইভাবে শহরের বাচ্চাদের নৃশংসভাবে হত্যা করে চলেছে? আমার মনের ভেতর আচমকাই একটা জোর এসে গেল। আমাকে নিজেকে আপাতত রক্ষা করতেই হবে যেভাবে হোক। এইসব ছোট ছোট বাচ্চাগুলোর জন্য আমাকে আজ যেভাবে হোক এই অপশক্তিকে রুখতে হবেই হবে। সম্পূর্ণ মানসিক শক্তিকে একত্রিত করে প্রাণপণে পিছু হটতে লাগলাম। প্রাণপণে বেশ জোরে জোরেই দেহবন্ধন মন্ত্র পাঠ করছিলাম। কতক্ষণ ওভাবেই কেটে গেল জানি না। ধীরে ধীরে মাথাটা বেশ হালকা বোধ হলো। কিছুক্ষণ পর চোখ খুলেই দেখি ওরা কেউ নেই। ততক্ষণে ভোরের আলো ফুটতে শুরু করেছে। এর আগে কত জায়গায় কত ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, কিন্তু এইবার যেন মনে হচ্ছিল অপশক্তিরই জয় হতে চলেছে শেষ পর্যন্ত। এই কাজটা কোনো চিরাচরিত নিয়ম মেনে চলবে না। তবে সবার আগে জানতে হবে এর পিছনে আসল রহস্যটা কি। আমি আমার নিজের ঘরে ফিরে এলাম। আমাকে এবার আমার শক্তি প্রয়োগ করতে হবে। ঘরে এসে মেঝেতে মেরুদণ্ড সোজা করে বসলাম। মনটাকে একমুখী করে সেই মহিলা ও বাচ্চাটার মুখ কল্পনা করতে লাগলাম। প্রথম দিকে কিছু এলোমেলো ভাবনা চিন্তা বারে বারে এসে আমার মনোসংযোগ নষ্ট করছিল, কিন্তু আস্তে আস্তে মনটা শান্ত হয়ে গেল, যেন এক নিস্তরঙ্গ দিঘি। আমার মনের মধ্যে ধীরে ধীরে কিছু দৃশ্যের অবতারণা শুরু হলো। দেখলাম সেই মহিলা ও শিশুটি রাস্তায় অসহায় হয়ে পড়ে রয়েছে। দুজনের শরীরে রীতিমতো মাছি বসে আছে। খানিকটা মনোযোগ দিয়ে দেখার পর বুঝলাম দুজনেই মৃত। কিন্তু এদের মৃত্যু হয়েছিল কিভাবে? আমার অবচেতন মনে প্রশান্ত ও দেবজ্যোতির চেহারা ভেসে উঠল। তার মানে ওদের মৃত্যুর পেছনে প্রশান্তর হাত আছে, কিন্তু কিভাবে? সেই প্রশ্নের উত্তর একমাত্র আমাকে ওরাই দিতে পারবে। পরদিন সকাল হতেই জলখাবার খেয়ে প্রশান্তকে সরাসরি প্রশ্ন করলাম এই বিষয়ে। আমার দৃঢ় বিশ্বাস ছিল প্রশান্ত অবশ্যই এই ঘটনার সঙ্গে জড়িত। আমার প্রশ্ন শুনে প্রথমে হকচকিয়ে গেলেও ধীরে ধীরে সামলে নিল সে।
পলকে মাথাটা নিচু হয়ে গেল তার। ওর চোখে মুখে অপরাধবোধের চিহ্ন দেখতে পাচ্ছিলাম স্পষ্ট। হ্যাঁ কাকাবাবু, আপনি ঠিকই সন্দেহ করেছেন। সেদিন আমরা চরম ভুল করেছিলাম। অফিসের কয়েকজন কলিগ মিলে কোচবিহারে গিয়েছিলাম কদিনের ছুটি উপভোগ করতে। দেবজ্যোতিও ছিল আমাদের সঙ্গে। প্রথম দিনটা বেশ ভালোই কেটেছিল। দ্বিতীয় দিন সকালে হোটেলের লবিতে বসে আছি, হঠাৎ একটা জীর্ণ শীর্ণ চেহারার মহিলা এসে হাজির। কোলে তার বছর দুয়েকের বাচ্চা। বাচ্চাটার পুরো কঙ্কালসার চেহারা, শরীরের হাড়গুলো যেন কোনা যায় এমনভাবে বেরিয়ে এসেছে। ওদের দেখেই মনে হচ্ছিল বহুদিন ঠিকভাবে খেতে পারিনি। বাবু, কিছু খেতে দিবি? আজ কদিন ধরে কিছু খাইনি রে, কিছু খেতে দে। আমার না হোক আমার বাচ্চাটারে কিছু দে, একটু দুধ অন্তত দে। জানি না দেবজ্যোতির সেদিন কি হয়েছিল। ওদের দুটো টাকা দিয়ে বিদায় করে দিলেই সেদিন চলতো, কিন্তু সেদিন গ্রহণ লেগেছিল ওর বুদ্ধিতে। ওর ভেতরকার দয়া মায়া যেন কেউ ব্লটিং পেপারের মতো শুষিয়ে নিয়েছিল। মহিলাকে এক ঘৃণ্য প্রস্তাব দিয়ে বসল। খেতে দেওয়ার বদলে সেদিন আমাদের সঙ্গে সময় কাটাতে হবে, তবেই তাকে আর তার বাচ্চাকে পেট ভরে খেতে দেওয়া হবে। বিশ্বাস করুন কাকাবাবু, আমি কিন্তু একদম রাজি ছিলাম না এই বিষয়ে। ওদের অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমার কোনো উপদেশ ওরা মানেনি। কিন্তু মহিলাটিকে দেখলাম নিজের সন্তানের মুখে একটু খাবার দেওয়ার আশায় ওদের প্রস্তাবে পলকে রাজি হয়ে গেল। মায়ের মন হয়তো একেই বলে, নিজেকে বিলিয়ে দিয়েও নিজের সন্তানকে ভালো রাখতে চায়। প্রশান্তর গলা গ্লানিতে নিমগ্ন হয়ে গেছে প্রায়। নিতার মাথাও নিচু হয়ে গেছে লজ্জায়। আমারও চরম রাগ হচ্ছিল কথাগুলো শুনে, তবুও নিজেকে সামলে নিয়ে বাকিটুকু বলতে বললাম। প্রশান্ত বলল, এরপর বেচারি নিজের বাচ্চাকে হোটেলের রিসেপশনে শুইয়ে ঘুম পাড়িয়ে রেখে দেবজ্যোতিদের সঙ্গে রুমে ঢুকে গেল। আমি রাগ করে হোটেল থেকে বেরিয়ে এসে রাস্তার ধারে এসে বসেছিলাম গোটা দিন। আমার ভীষণ খারাপ লাগছিল পুরো বিষয়টা। মোটামুটি গোটা দুপুর মেয়েটাকে নিয়ে উপভোগ করার পর বিকেলের দিকে যখন মেয়েটাকে ছাড়লো, ততক্ষণে বাচ্চাটা খিদে তেষ্টার জ্বালায় সোফায় শুয়ে শুয়ে মরে কাঠ হয়ে গেছে। আমি যখন হোটেলে ফিরে গেলাম, ততক্ষণে সেখানে রীতিমতো ভিড় জমে গেছে। মেয়েটি তার মৃত সন্তানকে বুকে জড়িয়ে পাথরের মতো বসেছিল। আমিও সামনে যেতেই ভয়াবহ কণ্ঠে বলে উঠল, যারা যারা আজ আমার এই সর্বনাশ করলো তাদের আমি ছাড়বো না। আমি একে একে উচিত শিক্ষা দেব। এমন কথা তো ছিল না, আমার ছেলেটা মরার আগে না জানি কত যন্ত্রণা ভোগ করেছে, আমাকে কত খুঁজেছে, ওর ওই দুটো চোখ। কিন্তু এই শয়তানগুলো আমাকে কিছুতেই ছাড়েনি। কি আছে আমার এই শরীরে? রক্ত মাংস ছাড়া আর তো কিচ্ছু নেই। তবুও তোদের এত লোভ এই শরীরটার ওপর। ঠিক আছে, এর উচিত শিক্ষা আমি তোদের দিয়ে যাব, চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি দেব। আমরা সেদিন পাগলের প্রলাপ মনে করে বিষয়টাকে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু পরদিন সকালে জঙ্গলের ধারে মেয়েটির মৃতদেহ উদ্ধার হলো। বিষ খেয়ে মরেছে সে। আমি সেদিন ওর হাতে কিছু টাকা ধরিয়ে দিয়েছিলাম। সেই টাকা দিয়ে বিষ কিনে খেয়েছে বেচারি। খিদের সময় খাবার কেনার টাকা পায়নি, আর যখন টাকা পেল তখন আর তার বিষ ছাড়া কিছু খাওয়ার মতো মানসিকতাই ছিল না। এই নিয়ে নতুন করে ঝামেলা শুরু হলো। কিন্তু থানায় কিছু টাকা পয়সা ঘুষ দিয়ে পুরো ব্যাপারটাকে আমরা মিটিয়ে দিলাম। কিন্তু জানেন কাকাবাবু, কলকাতায় ফিরে আসার পরেও মেয়েটির বলা কথাগুলো কিছুতেই আমার পিছু ছাড়ছিল না। থেকে থেকেই বাচ্চাটার নিথর দেহটা আমার চোখের সামনে ভেসে উঠছিল। নিতাকেও কিছু বলতে পারছিলাম না। মনের ভেতর রীতিমতো ঝড় উঠেছিল।
কিন্তু এটা ভেবে নিজেকে প্রবোধ দিচ্ছিলাম, সহায় সম্বলহীন এক মহিলার কি আর ক্ষমতা আছে আমাদের ক্ষতি করার? তাছাড়া সে তো মরেই গেছে। তার প্রতিশোধ নেওয়ার মতো কোনো আত্মীয় স্বজন আছে বলে তো মনে হয় না। মনের ভেতর অস্বস্তি থাকলেও আমি এইসব ভেবে নিজের মনকে শান্ত করেছিলাম। কিন্তু বিপদ যে এভাবে আসবে সেটা আমার মাথাতে আসেনি কাকাবাবু। তাছাড়া আমি তো ওর ছেলের মৃত্যুর জন্য সরাসরি দায়ীও না। আমি তো ওদের কোনো অত্যাচার করিনি। তাহলে সে আমার সন্তানের পিছনে কেন পড়ে আছে সেটাই বুঝতে পারছি না। সত্যি আমি দায়ী ওদের দুজনের মৃত্যুর জন্য। আমি দায়ী ওদের দুজনের মৃত্যুর জন্য। আমি কি করলাম কাকাবাবু? সেদিন নিজেকে ভীষণ মহান বলে মনে করেছিলাম। ওদের মতো নরপিশাচের থেকে নিজেকে আলাদা ভেবে শান্তি পেয়েছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি কি চরম ভুল আমি করেছি। সত্যি তো সেদিন আমি চাইলেই ওদের উপকার করতে পারতাম। তার বদলে আমি লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আজ রাতেই আমি ওদের মুক্তির জন্য কাজ করব। তুমি দেবজ্যোতি আর বাকিদের ডেকে নাও, তারপর নত জানু হয়ে ওদের কাছে ক্ষমা প্রার্থনা করো। মন থেকে ক্ষমা চাইলে মায়ের হৃদয়ে তোমাদের ক্ষমাও করে দেবে হয়তো। আর নিতা, আজ তুমি আমাকে বেশ কিছু ভালো ভালো পদ রান্না করে দাও তো। ঘরে জিনিসপত্র না থাকলে কিনে আনো। অন্তত 200-250 জনের মতো ব্যবস্থা করতে হবে। তবে রান্না মধ্যরাতে করতে হবে। চরম খিদে নিয়ে মৃত্যুবরণ করেছে দুজন। ওদের পারলৌকিক ক্রিয়াও কিছু করা হয়নি। আজ ওদের আত্মার শান্তির জন্য ওদের পারলৌকিক ক্রিয়াকর্মের ব্যবস্থা করা দরকার। প্রশান্ত, তুমি ফর্দ অনুযায়ী জিনিসগুলো আমাকে আজই এনে দাও। আমার কথা শুনে প্রশান্ত তখনই বাজারে ছুটল। ঘন্টা 2 বাদে সব জিনিসপত্র নিয়ে বাড়িতে ফিরল। আমি উঠোনে বসে শুদ্ধ বস্ত্রে শ্রাদ্ধের সব আয়োজন সম্পন্ন করলাম। ততক্ষণে দেবজ্যোতি ও বাকি দুজনও এসে পড়ল। দেবজ্যোতির লজ্জায় আমার মুখের দিকে তাকাতেও পারছিল না। নিজের লাম্পট্য চরিতার্থের জন্য আজ নিজের সন্তানদের জীবন চলে গেছে। কোনো বাবার কাছে এর চেয়ে বড় অপরাধ আর কিছু হয় না। সন্ধ্যা নাগাদ শ্রাদ্ধের সব কাজ সম্পন্ন হলো। মাঝরাতে শুরু হলো রান্না। ভাত, ডাল, তরকারি, মাছ, মাংস। রান্না শেষে আমি 2টো মাটির প্লেটে ভাত আর বাটিতে করে সব খাবার সুন্দর করে সাজিয়ে আলাদা করে তুলে নিলাম। তারপর খাবারগুলো নিয়ে সদর দরজার সামনে এলাম। সেগুলো সুন্দর করে সাজিয়ে পদ্মাসনে বসে ওদের আহ্বান জানালাম। প্রশান্ত ও নিতাকে বলেছিলাম বাচ্চাকে নিয়ে যেন শোয়ার ঘরের বাইরে না আসে। যা করার আমিই করব। বেশ কয়েক মুহূর্ত কেটে গেল। হঠাৎ করেই বাতাস ভারী হয়ে উঠল। আষ্টে গন্ধে চারিদিক ভরে গেল। আমি চোখ বন্ধ করে ক্রমাগত ওদের আহ্বান জানিয়ে চলেছি। তারপর একসময় চোখ বন্ধ করেও ওদের উপস্থিতি টের পেলাম। তারপর সপা সপ করে খাওয়ার শব্দে আমার বুকটা কেঁপে কেঁপে উঠতে লাগলো। ভয় পেলেও আমি ওদের মুক্তির জন্য প্রার্থনা করতে লাগলাম। প্রাণ ভরে খাবার খেয়ে ওদের আত্মা তৃপ্তি লাভ করুক। হাত জোড় করে ওদের উদ্দেশ্যে বললাম, মাগো, জানি ওরা যা পাপ করেছে তা ক্ষমার অযোগ্য, কিন্তু তবুও তুমি ওদের ক্ষমা করে দিও। তুমি তো একজন মা। তুমি আর একজন মায়ের কোল এইভাবে খালি করো না। ওদের ক্ষমা করে দাও। আমি ওদের হয়ে তোমার কাছে নত জানু হয়ে ক্ষমা প্রার্থী।
এক মনে কতক্ষণ এভাবে বসে ওদের কাছে ক্ষমা প্রার্থনা করেছি জানি না। এক সময় চোখ না খুলেও বুঝতে পারলাম ওরা চলে গেছে। চোখ মেলে তাকিয়ে দেখলাম খাবারের পাত্রগুলো সব খালি। দেখে বেশ নিশ্চিন্ত হলাম। তারপর ধীরে ধীরে বাড়ির ভেতরে চলে এলাম। ঘন্টা দুয়েকের মধ্যেই দিনের আলো ফুটে উঠল। আমি ভীষণ হালকা অনুভব করলাম। সেই দম বন্ধ করা পরিস্থিতি আর নেই। তারপর ওদের নিয়ে বেরিয়ে পড়লাম শহরের রাস্তায় রাস্তায়। পথে পথে যত অসহায় মানুষ চোখে পড়ল তাদের পেট ভরে খাওয়ালাম আমরা। তাদের মুখে তৃপ্তি দেখে মনটা একেবারে ভরে গেল। সেদিন রাতেও ঘরের বাইরে কারোর উপস্থিতি টের পেয়ে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলাম। দেখলাম সেই মা ও শিশুকে। তবে আজ তাদের মুখে জিঘাংসা নয়, বরং প্রশান্তির হাসি। আমাকে দেখে তাদের মুক্তি দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে ধীরে ধীরে আমার চোখের সামনেই বাতাসে মিলিয়ে গেল তারা। তারপর থেকে আর কোনো ঘটনা ঘটেনি। তোদের আজ এই ঘটনার কথাই কেন বললাম জানিস? আজ দাদু হয়েও তোদের এমন একটা ঘটনার কথা বললাম। হয়তো শুনে খারাপ লাগছে তোদের, কিন্তু তোরাও তো ধীরে ধীরে বড় হচ্ছিস। তোদের এই বয়সেই মানসিকভাবে নিজেদের উন্নত করতে হবে। আমরা কম বেশি সবাই ষড়রিপু দ্বারা পরিচালিত হই। এই ষড়রিপুই হলো আমাদের মানব জীবনের সবচেয়ে বড় শত্রু। দেবজ্যোতিরা রিপু দ্বারা চালিত হয়ে যে চরম ভুল করে বসেছিল, তোরা যেন সেই ভুল কখনো করিস না। হ্যাঁ। এতক্ষণ ধরে এই ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনতে শুনতে আমরা বিভোর হয়েছিলাম। দাদুর বলা শেষ হতেই আমরা মনের মধ্যে ভীষণ কষ্ট অনুভব করলাম। কিভাবে একদল মানুষ যথেচ্ছভাবে খাবারের অপচয় করে, আর কিভাবে কিছু মানুষ একটু খাবারের জন্য ধুকে ধুকে মরে। কিভাবে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীকে কিছু মানুষ মানুষ বলেই মনে করে না। খিদের মুখেও তাদের শরীরে হায়নার মতন ঝাঁপিয়ে পড়ে। সেই হতভাগ্য মায়ের জন্য কষ্টে বুকটা কেঁপে উঠল। নিজের সন্তানকে খিদের জ্বালা ভোগ করে মৃত্যুবরণ করতে দেখলে কোন মা সেটা সহ্য করতে পারে? সন্তানের মুখে দুটো খাবার দেওয়ার আশায় নিজের শরীরকেও হিংস্র বর্বরের সামনে ছেড়ে দিতে বাধ্য হয়। দেবজ্যোতিদের মতো বিবেকহীন মানুষের জন্যই আজ এমন কত মানুষকে অতৃপ্তি নিয়েই পৃথিবীর বুক থেকে বিদায় নিতে হয়। বাইরে তখনও এক টানা বৃষ্টি হয়েই চলেছে, যেন কোনো মা তার সন্তানকে হারিয়ে এক টানা কেঁদে চলেছে। মনটা ভীষণ ভরাক্রান্ত হয়ে গেল আমার। মনে মনে প্রতিজ্ঞা করলাম, জীবনে টাকা পয়সা বেশি না উপার্জন করতেই পারি, অন্তত নিজের মনটাকে দিন দরিদ্র হতে দেব না কিছুতেই। আজকের গল্প এখানেই শেষ। সবাই ভালো থাকবেন,